আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেকার ছেলের ভালোবাসা গল্পের 8 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রাত 10টা। অনেকগুলো দিন পর সদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসলো। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সদাগর, তুহিন, চাঁদনি, মাহাতাব, লতা বেগম, চিত্রার ফুপি, অভি, চিত্রা, দিশান, তিশান সব খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম, তার বড় যা এবং তার চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে আর বাকিরা খাবার খাওয়াই মগ্ন। এরই মাঝে সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সদাগর, এই ছেলে দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেইন দরজার বাইরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সদাগর ডাকেই সবাই দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের, তো আবার নুরুল সদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে সেটা যেন ভাবনার বাইরে। থমথমে পরিবেশ, সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলালো নুরুল সদাগর। অতঃপর ভাত নাড়াতে নাড়াতে বেশ ধীরকণ্ঠে বলল, ভেতরে এসো, অত দূর থাকলে কথা বলে স্বচ্ছন্দ বোধ করবো না। দূরের মানুষ দূরে থাকাই ভালো, আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতোই বাহারের কাঠখোটে জবাবে বিরক্ত হলেন নুরুল সদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহর তালিকায় কিন্তু তুমিও আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই, যে লোক নিজের মেয়েকে সন্দেহর তালিকায় রাখতে পারে সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এই ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সদাগরের অনুভূতি। সে আর কথা না দামিয়ে রেখে ধম্ময়কে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে তুমি কি জানো? আজ অভিদের উপর অ্যাসিড নিক্ষেপ করে বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে। কাল তুমি শহরে ছিলে না, আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গেছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজখবর ছিল না। হিসাবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছো? ওহির সবেমাত্র মুখে ভাতে দেওয়া লোকমাটা গলায় আটকে গেল। নুরুল সদাগরের কথা শুনে নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সদাগরের বলা কথাটা সবাইকে যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কাজ কি এটা? অপরাধী না পেলে একে ওরে অপরাধী বানিয়ে দেওয়া, এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এই ছেলের মনে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরেও একটা মানুষ এত স্বাভাবিক কী করে থাকে ভাবতেই হতাশায় একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সদাগর চুপ থাকা দেখে আফজল সদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে একটু সাবধানে দেখো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কিছু খুঁজ দেখে কেউ উঠে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনের সবাই হতভম্ব চোখে তার দিকে চেয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারলো না, বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেইন গেট পেরিয়ে রাস্তায় চলে এলো। রাতের রাস্তা আবার তার খুব প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল বাহারের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজল সদাগর কোথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু ওই ছেলে দুটিকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না ভাইজান। যদি মহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মহিন তো মরাই গেছে। ওদের খোঁজ জানলো কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এই কাজ করেছে। তোমার কি সত্যি সত্যি বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহর খাতাই তো সবার নামেই রাখতে হয়, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রেখে উপায় নেই। আফজল সদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারাই ছটফট ভাব ফুটে উঠলো মুখে। কেউ খেয়াল করলো না কি না কে জানে। মাঝে অতিবাহিত হলো আরও 2 দিন। আজ জেলেরা চলে যাবে দেশ ছেড়ে। রাত 9:30 ফ্লাইট। সদাগর বাড়ির ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়ের হাসিতেই বাড়িতে মুক্ত ঝরতো। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর সরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে? সেই ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কেউ থাকবে না। এখন থেকেই তো শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এই কথার প্রভাব হয়েছে। অপরিচিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিতটাকে ক্ষণিক নড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাকে তীক্ষ্ণ আন্দোলনই যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হলো না অবনী কি বলছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন। ছোট যাকে চৌড়ে গিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি? পুরনো কাসুন্দি ঘাড়লে কেবল গন্ধ ছাড়া কিছুই বের হবে না। ওহির মা, তুই নিজের পায়ে নিজে কোড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বের হবে। অবনী হয়তো নিজে প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার জন্য। অতিরিক্ত শোকে আর আগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, তখন তারা কি বলে বা কি করে তারা নিজেরাও জানে না। তাই অতিরিক্ত রাগে বা শোকের কথা বলার আঘাতে মানুষ অনেক কিছু হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেলো। আমতা কণ্ঠে মুনিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেনি তো।
না বনি, আমি আসলেই বুঝি না সেসব পরে গাছে লাগিয়েছি কি না। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লাগলো অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, দৃশান, তৃষান, চিত্রা ওই কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ। তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝলো না, কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত, তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধের স্থগিত করতে রোজা সদাগর গম্ভীর বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান, এটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত। বড় চাচি, ছোট চাচি অমন কথা বললো কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আম্মুর আমরা আছি না, এসব কেন বললো ছোট চাচি? ঠিক এ ভয়টা পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতরে ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। রুল সদাগর ধমকে উঠলেন মেয়েকে, এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটরা সেই কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু। আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুই সবসময় গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুল করে না। বোনকে প্রচুর ভালোবাসে কি না? নুরুল সদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা আবদ্ধ হলো। টুটুম্বুর হয়ে ঘরে বসলো, চোখের ভিতরে অস্ত্রনে ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতে এতেও নিষ্ঠুর কেন হয়ে যায়? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগমের মুখে চোখের ভাব দেখে বোঝা গেল। সে মুখটাকে পাংশটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষ মাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতো ছেলের কাছে অন্তত এসব আশা করে যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এবারের ইতিহাসটা ভীষণ আধার, তাই আপনার এসব অসামযোগ্য কথা না বললে খুশি হব। সময় ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতো ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলছে? অপমানে অপমানে সুরে উঠলেন সে। নুরুল সদাগরের দিকে তাকে অভিযোগ সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে ছেলেদের অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার উপর কেউ আজর কাটলে সে হিংস হয়ে যায়। তবু নুরুল সদাগর ডাক দিলেন ছেলেকে। রাশিবাড়ি কণ্ঠে বললেন, তুহিন থামো, তোমার চাচি হন উনি, সম্মান দাও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলে উপরে থাকা ফুলদানিটা আছড় মেরে ভেঙে ফেললো। হুট করে শান্ত তুহিন রাগী হয়ে উঠলো। মুখে চোখে যেন অগ্নবর্ষণ হচ্ছে। গলার রগ টনটন হয়ে ফুলে গেছে। সে হিংসার মতো গর্জন দিয়ে উঠে বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি, লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন, আপনার মুখে ওর নামটা বেমানান। কথা শেষ করে ধপধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করে ড্রয়িং রুম এমন বিধ্বস্ততায় অবাক হয়ে সবাই। রোজা সদাগর মুখ বাঁকিয়ে উঠলেন, বিরক্ত স্বরে বললেন, ওহির মা, কয়লা ধুইলে ময়লা যায় না, তাই তোর প্রমাণ। তুহিনের মতো ঠান্ডা ছেলেকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট দেবরটা দেশমুখী হয় না, সংসার থাকতো বই রাগিসে। তোর জন্য ওহি মেয়েটা যেমন নিস্তব্ধ, অথচ তুই মানুষ হইলি না, সংসারটা খেলি। আমার সোনা সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথাই যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলো বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্ট ছিঁড়ে গিয়েছে, ডান হাতের কোনোর দিকে ছিলে গেছে। বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবাই ভেতরের উত্তেজনা পাখা ঝাপটানো শুরু হয়েছে ক্রমাগত। আজ বছর এক হতে চললো মানুষটাকে সবাই দেখেছে, অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি। এজন্য হয়তো অবাক ভাবারটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন। ব্যত্যবস্তি কণ্ঠে বললেন, বাবা কি হয়েছে তোমার? এত বেতে পেয়েছো কিভাবে? ইস, আসো সবাই এসে বসো। বাহার দ্বিমত পোষণ করলো না, বরং বেশ বাদ্যশালার মতো সবাই গিয়ে বসলো। সে সবাই বসতেই সক্ষিত ফিরে পেলো সবাই। অতপর শুরু হতেই হলো হতমম্বি। চিত্রা বাহারের বরাবরই সবাতেই বসেছিল, সে উঠে গেল না, উৎকীণ্ড হলো না, কেবল নিশ্চুপ হয়ে দেখলো বাহারকে। এমন বাহারকে কখনো দেখেনি সে, হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা। ওই ঠান্ডা শরবত এনে দিল। চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো। মুনিয়া বেগম তোয়ালে ভিজে নিয়ে এলো, অথচ বাহার সটান সোজা হয়ে বসে রইলো, কোনো হেলদোল করলো না, ব্যথায় মুখ কুচকালো না। কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ভেতার গভীরটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা। সাথে দু একবার পলক ঝাপটে দেখে নিল চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সদাগর কণ্ঠে ভেসে এলো। রাজবাড়ি কণ্ঠে বলল, মারামারি করেছো, গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন ক্ষীণ কথা পরবর্তীতে বাহার মলিন হাসলো, ক্ষীণস্বরে বলল, বকাটের খাতায় যার নাম জলজল করে তার বকাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সদাগর হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তাকে চুপ করে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথে সে বলল, আব্বু থামুন, ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপ লাগাতেও পারেন। চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারণ হবে তা সবারই ভাবনার বাইরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিহ্বল দৃষ্টিচিত্রেতে নিব্বত। আজ যেন একের পর এক চমকে তাজ্জব সদাগর বাড়ি। হুট করেই বাড়ির মানুষগুলো যেন বড় অপরিচিত হয়ে উঠছে। এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মৃত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসি দেখা দিল। সে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বানিয়ে শুনিয়েছিল। পরপর ছেলে ও মেয়ের এমন
উত্তর দেওয়া ভঙ্গিমায় নুরুল সদাগর যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়েটিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশে হাতের যখন ভাটা বলল শব্দগুচ্ছের সমুদ্রে তিনি নতুন যেন হয়ে প্রস্থান রইলেন। যেন সে দেখলেন মিছে ক্ষমতার আফালন এখন আর চলবে না। ভ্রমের কার্তুজ ভেঙে পড়েছে অনবরত। নুরুল সদাগর চলে যেতেই সকলের ভেতরে থাকা টানটান উত্তেজনায় মিয়ে এলো। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সদাগরের বাজখায় গলা ফেটে পড়বে, এই হয়তো ছোট চিত্রা পিছে যাবে নুরুল সদাগরের কথার ক্ষীণতায়। কিন্তু তেমন কিছুই হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল। ধীরকুণ্ঠে শোধালো, বাবা তোমায় যে তো বড্ড ক্লান্ত লাগছে, ঠিক কী হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমাকে একটু ভাত দিবেন আন্টি, বড় খিদা পেয়েছে। কণ্ঠটি কেমন অসহায় শোনালো। কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেটে ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিষ্ঠুর আবেদন যেন আর শুনেনি। একটু ভাত দিবেন কথাটার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতেই যেন বাক্যবয় না করেই হাত ধুয়ে বার খাওয়া শুরু করলো। খুব মন দিয়ে সে খাবার খেলো। এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ। বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পরের টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থালা, যার এক বিন্দু খাবার নড়াচড়া হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা। অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোট্টা মহিলাটাও আদর কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাবা সারাদিন খাওনি তাই না? বাহার খেতে খেতে খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না, মাস শেষ তো, টিউশনের টাকাটাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থেকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থেকে, প্রিয় মানুষ হারানোর গল্প থেকে, আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থেকে, সাথে গল্প থেকে আমাদের বোকাটে হওয়ার। দরিদ্রতা এমন একটা রোগ যা মানুষের বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায় হিমানত্তায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারত্বের বিলসতা। কেবল ওই নিকটিন জানে কত হাহাকার উড়িয়ে দেয় আমরা সেই দোহাই। মানুষ তো শালা বেমানেন, নিকোটিন অন্তত সেটা না। কথা শেষ, সাথে খাওয়া শেষ। সবাই কেবল নীরব শ্রোতা। ভা ছেলেটা এত কথা বলতে জানে এটা কেউ জানতো না। এক বাক্য থেকে দুই বাক্য কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ। আর আজ সেই ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করলো। অথচ এতদিন সবাই ভাবতো বাহার মানেই ভাব ঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি। ব্যথা আঘাত জায়গায় ছুতে পারে না। খাবার শেষ হতে ওই প্লেন নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার হেলান দিয়ে বসলো সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এবার বলো তো ঠিক কী হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট শ্বাস ফেলল, ঘৃণেশ্বরে বলল, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে সেই ছাত্রলীগ নেতা আছেন, তিনি বেশ উশৃঙ্খল। তারই উশৃঙ্খল কাজে পরিবাদ করাতেই নেতা চামচারা খেপে যায়, অতব শুরু হয় ধস্তে। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলো হয়তো ব্যবসার জায়গা, নয়তো রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বলতেই তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহারের পা ফেললো সেই ধ্বংসের পথে? রাত 8:30, সদগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট্ট হাসির জাদুঘরটা পথ ধরবে। ওই স্বচ্ছ আকাশ পানে আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়লো বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট চেরির দেহটা যখন নামানো হলো, হামা করে উঠে বসে সবাই। মেয়েটা কেমন ফেলফেল করে তাকিয়ে দুনয়ন ভরে দেখলো সে বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলা ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না কিছু। কেবল দেখা গেল সবাইকে বাচ্চাটা সুস্থ। চোখটা দিয়ে পানি গড়িয়ে বলল, বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিষ্যতের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সমৃদ্ধ মানুষগুলো শক্ত রইল না, কেমন পাংশাটে হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার উপরেই ছিল। আর ছোট চেরি জানো যে এই চিত্রাতে নিবৃত্ত। চিত্রা আবার ছাড়ে যেন তার গতি নেই, অথচ এ আপাকে ছেড়েই যেতে হবে দূর দেশে। চেরি ছোট শরীরটাকে জড়িয়ে ধরলো চিত্রা কোনো স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাওমাও করে কেঁদে উঠলো। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি শোনা তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পৌঁছে থাকবে, ফিরবে না পাখি। আপা তুমি অনেক চকলেট দেবে, ভাত খাইয়ে দেবে, তাড়াতাড়ি চলে এসো কেমন? আবার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়লো, হয়তো কান্না না করে ইশরা করলো। একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠ নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশ পথে উঠলো ততক্ষণ সবাই বিমুখ করে চেয়ে রইল। কত মজা, আনন্দ আর হবে না। সদগর বাড়ির কোণে কোণে যেন শূন্যতার আভাস।
ছেলেদের প্লেন গন্তব্য ধরলো মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, সদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো, পিছু টান যে বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতে ছিল। নুরুল সদাগর গাড়ির দরজা লাগাতেই শান্তকণ্ঠে প্রশ্ন করলো, কি হয়েছে, আপনার কেমন লাগছে? যে বৃদ্ধ দারোয়ান ফ্যালফ্যাল করে কেঁদে দিল, বাচ্চাদের মতো অভিযোগ করে বলল, স্যার, বাহার বাবাকে পুলিশে নিয়ে গেছে একটু আগে। আজকের গল্পটা এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।